দেখুন, বড় প্রেস কনফারেন্স পুরোটা যে দেখাতে পারলাম তা নয়। রাজ্যপাল বলছেন যে গ্রাউন্ড জিরোর পরিস্থিতি আমি জানি, মুখ্যমন্ত্রী বলছেন গুরুতর কিছু হয়নি, কিন্তু আমি জানি গুরুতর ঘটনা ঘটেছে, আমি এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করেছি। রাজ্যপাল বলছেন যে রাজ্যের একাধিক জায়গায় গুন্ডারাজ চলছে, আমি নিশ্চিত পুলিশ ঠিকমতো কাজ করছে না, এবং সবথেকে বড় কথা একাধিকবার বলছেন যে পরিস্থিতি খারাপ, এভাবে চলতে পারে না, এই রাজ্যে নৈরাজ্য চলছে, পলিটিক্যাল হোলি উইথ পিপলস ব্লাড, and this is not at all a normal situation. Bengal will pay the price if not controlled now. রাজ্যপাল রিপোর্ট দিলেন আজকে রাষ্ট্রপতিকে। এটা কি রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত কি? সুমন, কিসের ইঙ্গিত আমি জানি না, কিন্তু এটুকু জানি যে এই মুহূর্তে যা ইঙ্গিত দেখতে পাচ্ছি, যে যেটা বলে ট্রেলার, যদি ট্রেলার এটা হয় তাহলে পরবর্তীকালে সিনেমাটা যে ভয়াবহ হবে, রক্তাক্ত হবে, সেটা বিলক্ষণ বোঝা যাচ্ছে। আমি একটু আগে আমাদের যখন তৃণমূল প্রতিনিধি বলছিলেন যে ওই ত্রিপুরার অফিস ভাঙচুর করা হয়েছে, আমি একটা ছবি দেখাতে চাই। আমি একটার পর একটা ছবি, আপনি যদি চান আমি পরে তারিখ সময় সব বলে দিতে পারি। এইটা সম্ভবত আসানসোল সালানপুর 2020, এইটা হচ্ছে নৈহাটি 2019, আমাদের পার্টি অফিস দখল করে নেওয়া হচ্ছে। এইটা হচ্ছে বীরভূমের ইলামবাজার, ভাঙচুর চালানো হয়েছে। এইটা হচ্ছে গলসি 2021, এইটা হচ্ছে উত্তর 24 পরগনা 2021, এটা এবিপি আনন্দের একটা ছবি। 2015-র কাটোয়া, অনেক ছবি আছে, সময় অল্প। এটা হচ্ছে তেলিপুকুর 2015-র ছবি, এবং অবশ্যই খুব টাটকা ছবি হচ্ছে পাঁচলার, যেটা এবিপি আনন্দর থেকে আমি এই কাটিংটা নিয়েছিলাম, যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল জেহাদিদের দ্বারা। এছাড়াও বিভিন্ন ঘটনা এই রাজ্যে আমরা দেখেছি, জেপি নাড্ডা থেকে শুরু করে আমাদের সেই সময়কার আমাদের যিনি রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার, হালফিলে শুভেন্দু অধিকারীর উপর এই কোচবিহার এই আক্রমণ, এবং নিশীথ প্রামাণিক বারে বারে এই যে প্রাণঘাতীর মতো হামলা, এবং অবশেষে খগেন মুর্মু আজকে একটি ইন্টারভিউতে বলেছেন যে একেবারেই ঠান্ডা মাথায় তার প্রাণ নেওয়ার যে ছক কষেছিল, এটা কিসের ইঙ্গিত? আজকে দেখানো হচ্ছে একটা নাটক, গ্রেপ্তারির নাটক দেখানো হচ্ছে। কারা গ্রেপ্তার হয়েছে, কোথা থেকে গ্রেপ্তার হয়েছে, তাদের নাম আদর্শ এফআইআর এ আছে কিনা আমরা জানি না সুমন। আমি খালি এটুকু জানি, আমি সব বুঝলাম, কিন্তু আমি যেটা প্রশ্নের উত্তর পেলাম না, এই এতগুলো ঘটনার উল্টো দিকে আজকে ত্রিপুরার একটা তৃণমূলের অফিস ভেঙে বিজেপি কি প্রমাণ করতে চাইলো যে আমরাও পারি, আমরাও লাইনে আছি? সবার আগে বলি যে আজকে মাননীয় ত্রিপুরার যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে সেখানকার জনরোষ, এবার যদি জনরোষ হয় আপনি তো কিছু করতে পারবেন না সুমন। আচ্ছা একটা জিনিস বলুন তো, মানে আমাদের কি পড়ে পড়ে মার খেতে হবে? স্বয়ং গীতাতে বলেছে আমার নিজের আত্মরক্ষার অধিকার আছে, এবং এরপর থেকে পশ্চিমবঙ্গেও আমাদের আত্মরক্ষার জন্য আমাদের যা যা করার করতে হবে। কতদিন কর্মীদের আমরা রক্ত ঝরতে দেখবো, কতগুলো কর্মীকে আমরা খুন হতে দেখবো? এইবারে চলে আসে অন্য একটা বিষয় সুমন। আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নাকি একটু আগে বললেন না তৃণমূলের প্রতিনিধি, দ্বিচারিতা, নরেন্দ্র মোদী দ্বিচারিতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। উনি কি বললেন, খগেন মুর্মুকে দেখে, উনি ডাক্তার, উনি একেবারে এক দৃষ্টিতে দিব্য দৃষ্টিতে দেখেই বলে দিলেন কানের পেছনে ইনজুরি হয়েছে, বেরিয়ে বলেন কিছু না, উনি রেস্টে আছেন, ওনার ডায়াবেটিস আছে, ঠিক হয়ে যাবেন। এইখানে এসে আবার উনি আরেকটা তত্ত্ব দিলেন, ইন্টারনাল ফাইট। ভাবতে পারছেন, আমরা অনেক রকম মিথ্যে দেখেছি সুমন, নির্জলা মিথ্যে, নির্ভেজাল মিথ্যে, সাদা মিথ্যে, কালো মিথ্যে, এইরকম মিথ্যে আমরা দেখিনি। আসল ঘটনাটা হচ্ছে এটা কি বলবে ডায়াবেটিক মিথ্যে? ডায়াবেটিক মিথ্যে, এটা ডায়াবেটিক মিথ্যে হতে পারে, এটা আমি জানি না কি মিথ্যে হতে পারে, কিন্তু এটুকু আমি জানি যে যখন উত্তরবঙ্গ ভাসছিল তখন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কার্নিভালে নাচছিলেন, কারণ উনি জানেন উত্তরবঙ্গে ওনার ভোট নাই, তাই উনি যাওয়ার তাগিদও দেখাননি। আর একটা শেষ কথা বলতে চাই, আপনি বললেন রাষ্ট্রপতি শাসন। দেখুন, রাষ্ট্রপতি শাসন ভারতীয় জনতা পার্টি আমাদের দল হিসেবে আমরা বিভিন্ন জায়গায়, আমাদের এটা পার্টির স্ট্যান্ড নয়, কিন্তু আমাদের কর্মীরা চাইছেন, আমাদের জনপ্রতিনিধিদের কাছে কর্মীরা এসে এসে বলছেন যদি হয় মাননীয় রাজ্যপাল এবার মাননীয় রাষ্ট্রপতির কাছে কি সুপারিশ করেছেন সেটা তাদের উপরে, কিন্তু পশ্চিমবঙ্গে যে গুন্ডা রাজ চলছে এই ঘটনা থেকে সেটা দিনের আলোর মতন পরিষ্কার। বেশ, আমার পরের বক্তা অরূপ চক্রবর্তীর কাছে যাব, তার আগে বলবো যে যখন কেয়া জনরসের কথা বললো বৈশ্যানন্দা হাসছিলেন, তার কারণ এইভাবেই শাসকের স্বর মিলে যায়, তার কারণ ওই জনরসকে সামনে রেখে আবার আরেকটা ঘটনা, তার পাল্টা আরেকটা ঘটনা এই রাজ্য এবং অন্যান্য
অন্যান্য রাজ্যে এটা চলতেই থাকবে। আমি কালকে একেবারে একাধিক ক্লিপিংস দেখিয়েছিলাম, আমি বলছি এই ট্র্যাডিশন কিন্তু বন্ধ হচ্ছে না। কিন্তু আমার পরের বক্তা যিনি আজকেই গান্ধীবাদকে সরিয়ে রেখে প্রয়োজনে সুভাষবাদের দিকে হাঁটতে চলে গেছেন, তার নাম অরূপ চক্রবর্তী। সুমন, প্রথমত আমি তখনও যে কথা বলেছি এখনও একই কথা স্টিক করছি। দেখুন, আমরা ভারতবর্ষের সবকটি স্বীকৃত রাজনৈতিক দল প্রত্যেকে গণতন্ত্রের চর্চা করা উচিত। ঘটনাচক্রে যে আমি আস্তে আস্তে বারবার শুনছিলাম আপনার কথাগুলো, বা এখানে বাকি প্যানেলিস্ট যারা বলছেন, এখানে খগেন মুর্মুর উপর যে আক্রমণ হয়েছে সেই আক্রমণকে কিন্তু কেউ এন্ডোর্স করেন। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকেই আক্রমণের নিন্দা করেছেন। কিন্তু ঘটনাচক্রে যারা আক্রমণ করেছে তারা তো কেউ তৃণমূল কংগ্রেসের নেতা নন। মানুষ আক্রমণ করেছেন, মানুষের আইন হাতে তুলে নেওয়াটা অনুচিত। দুজন গ্রেপ্তার হয়েছেন। কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে যা দেখা গেল, ওই প্রতিবেদনটা আস্তে আস্তে নেট ছিল না কিনা জানি না, আমরা দেখিয়েছি যে অভিযুক্ত হিসেবে ফুটেজে যাদের নাম তাদের বাড়ির লোক বলছে তারা তৃণমূল কর্মী। না, বাড়ির লোক বলছে তৃণমূল কর্মী। এবার বাড়ির লোক কি বলেছে সেটা ব্যাখ্যা দিতে পারবেন। আমি সজল ঘোষ এত উত্তেজিত হয়ে পড়ছে, আমি ওর বক্তব্যটা শুনেছি, ঠিক আছে ভাই। এবার আমি বাড়ির লোককে বলতে হচ্ছে না। এবং ত্রিপুরা বিধানসভার তথ্য বলছে 16 বিশালগড় বিধানসভার বিধায়কের নাম হচ্ছে সুশান্ত দেব, যে ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার প্রেসিডেন্ট। সুমন, আমার কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে, আপনি দেখিয়েছেন। সুশান্ত দেব সে কি করছিল, কালকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙছিল। যদি তৃণমূল কংগ্রেসের ওখানে কোনো সিগনিফিকেন্সই না থেকে থাকে, তাহলে এত ভয় কিসের? আমার তো রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকটা মনে পড়ছিল, যেখানে রবীন্দ্রনাথ ওই ত্রিপুরার প্রেক্ষাপটেই সেই বিখ্যাত নাটক, যেখানে রাজা গোবিন্দ মাণিক্য পূজন নামে বলি ইত্যাদি। তো এখানে তো ত্রিপুরায় গণতন্ত্রের বিসর্জন হচ্ছে। আজকে রবীন্দ্রনাথ থাকলে নতুন করে বিসর্জন লিখতেন কিনা জানি না, কিন্তু ত্রিপুরায় যে গণতন্ত্রের বিসর্জন ভারতীয় জনতা পার্টির হাত ধরে হচ্ছে, এ কথা দেখুন, আমাদের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকতে পারে। এখানে বারবার করে তৃণমূলের সময় আপনিও আলোচনা করেছেন, সমালোচনা করেছেন নিশ্চয়ই, যে বীরভূম জেলা পরিষদে একটা সময় কেন আনকন্টেস্টেড তৃণমূল জিতবে। আচ্ছা, 93% পঞ্চায়েতের আসন আনকন্টেস্টেড, ছেড়ে দিন, সেটাও ছেড়ে দিন। গোটা ত্রিপুরায় যখন 2018-তে ক্ষমতায় এলো ভারতীয় জনতা পার্টি, 75% বিরোধীদের আসন ছিল, তার মধ্যে সিপিএম ছিল, কংগ্রেস ছিল, তৃণমূলেরও ছিল। সেই 75%-এর 98%কে ফোর্সফুলি রিজাইন করানো হয়েছিল, গায়ের জোরে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তো আমাদের দলের, মুখ্যমন্ত্রী তো আমাদের দলের লোক। ঠিক, আমি দুটো কথা বলবো। এক হচ্ছে অরূপের সময়ের মধ্যেই আমি বলছি, সেটা হচ্ছে বাড়তি সময় দেব, সেটা হচ্ছে এক, ত্রিপুরার খারাপ উদাহরণগুলো আমি পশ্চিমবঙ্গে তার একটা ভগ্নাংশ কেন পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে এটা আমি মেনে নেব। এবং দুই হচ্ছে, যখন অমিত মিত্রের ওপর আঘাতের ঋতব্রতর আক্রমণের প্রতিবাদে যখন রাজ্য জুড়ে সিপিএমের পার্টি অফিস ভাঙা হচ্ছিল অরূপ, তার আগেই কিন্তু ভোটে সিপিএম পর্যদুস্ত হয়েছিল, যার ফলে রাজনৈতিক ক্ষমতার পার্টি অফিস ভাঙার ঘটনাকে এক দাঁড়িপাল্লায় রাখলে তো একই জায়গা হবে না। না, ঠিক এখানেই রাজধর্মের পার্থক্য। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও খগেন মুর্মুর উপর আক্রমণকে এন্ডোর্স তো করেনি, উল্টে নিন্দা জানিয়েছেন। শুধু তাই না, নিজে মুখ্যমন্ত্রী হিসেবে মমতাদি তো প্রমাণ করলেন রাজনীতি যার যার সবার, কিন্তু বাংলার দিদি 10.5 কোটি মানুষের সবার। মমতাদি প্রমাণ করলেন খগেন মুর্মুকে দেখতে গিয়ে যে এ রাজ্যের যিনি সর্বোচ্চ প্রশাসনিক প্রধান, তিনি দলমতের ঊর্ধ্বে উঠে তিনি পাশে দাঁড়াতে জানেন। দ্বিতীয়ত, আমি প্লিজ মুখ্যমন্ত্রী যাওয়ার আমি কালকেও প্রশংসা করেছি, আজকেও প্রশংসা করেছি, কিন্তু আমি বলছি তুমি বিবৃতিটা শুনলে তোমার মনে হতে পারে যে মেরেছে তার নাম বোধহয় ডায়াবেটিস। না, আমি বলছি তা তো নয়, মেরেছে ক্রিমিনালরা। না, আমি আবারও বলছি, দ্বিতীয়ত আজকে তারপরে আমরা দেখলাম নরেন্দ্র মোদী তার একটি টুইট। এখন দেশের প্রধানমন্ত্রীর টুইট হলে নিশ্চয়ই একরকম, কারণ 140 কোটির প্রধানমন্ত্রী, তিনি তো আমারও প্রধানমন্ত্রী। টুইটটা এলো বিজেপি নেতা হিসেবে। আমি নরেন্দ্র মোদীর টুইটে দেখলাম খগেন মুর্মুর উপর আক্রমণকে ইত্যাদি তৃণমূল একটা খুব বাক্যবন্ধ ব্যবহার করে কটূক্তি করলেন নরেন্দ্র মোদী। সে করতেই পারেন, তার রাজনৈতিক দল, তার সেটা নিশ্চিতভাবে করবার জায়গা রয়েছে। কিন্তু আমার খুব অবাক লাগছিল যে নরেন্দ্র মোদীর কলিগ যেরকম খগেন মুর্মু, নরেন্দ্র মোদীর কলিগ তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেদিনকে ত্রিপুরার বুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়টা এরকম ভাঙচুর হয়েছিল, সেদিনকে যদি নরেন্দ্র মোদীর টুইটটা আসতো, তাহলে নরেন্দ্র মোদী রাজধর্মটা পালন করতেন। গুজরাট দাঙ্গা তো রাজধর্ম পালন করেননি, বলতে হয়েছিল যে গুজরাট দাঙ্গার পরে রাজধর্ম পালন করুন। যে নিজে মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজধর্ম পালন করেনি, সে দেশের প্রধানমন্ত্রী হলো একই কাজ। নতুন কিছু নাম অরূপ নিলেন, উনি ভুলে যাচ্ছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গায় যখন জেপি নাড্ডা গেছিলেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনস্টিটিউয়েন্সিতে জেপি নাড্ডার গাড়ির উপর কিভাবে হামলা হচ্ছিল উনি মনে বিস্মৃত হচ্ছেন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় কিভাবে পঞ্চায়েত ভোটে আমাদের যে ক্যান্ডিডেট
তাকে এজেন্ট তো বাদ দিন, ক্যান্ডিডেটকে কাউন্টিং হল থেকে বার করে দেওয়া হয়েছিল। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের কথা বলছেন। আর একটা শেষ কথা বলতে চাই, গণতন্ত্র শিখবে ত্রিপুরার এমএলএ থেকে, যে বিরোধী দলের পার্টি অফিস থেকে লাঠি দিয়ে এটা এমএলএ আমিরুল ইসলামের নামটা মনে পড়ে, শামশেরগঞ্জের বিধায়ক যিনি দাঁড়িয়ে থেকে ওখানে রাইড করিয়েছিলেন হিন্দুদের বাড়িগুলো। আবার এতেও হিন্দু মুসলমান, মানে বিজেপির ওই গরু রচনা বাইরে বিজেপি হবে না, এখানেও হিন্দু মুসলমান। লজ্জা করে না? আপনাদের লজ্জা করে না? মানুষের চামড়া গায়ে আছে, আপনাদের গায়ে মানুষের চামড়া আছে, মানুষের চামড়া গায়ে এটা করতেন না। এটা মহিলাকে অপমান, এটা মহিলাকে অপমান, মানুষের চামড়া গায়ে অপমান না, কোন মহিলাকে অপমান না, একদম যারা মানুষের এই মুহূর্তে প্রত্যেকে ভাষার ওপর নজর রাখুন। একদম আমি এখান থেকে আমার পরের বক্তার কাছে যাব উইথ আ ভেরি সিরিয়াস নোট, এবং রাজ্যপালের ভূমিকা। আমি আবার বলছি, আজকে পুলিশের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করলেন রাজ্যপাল, এবং একেবারে কোট আনকোট বললেন যে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। আমি মুখ্যমন্ত্রীকে বলেছি 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। রাজ্যপাল বলছেন, আবার বলছি কোট আনকোট, পশ্চিমবঙ্গে যাদের মানুষ রক্ষা করার কথা, মানুষকে পশ্চিমবঙ্গে যাদের রক্ষা করার কথা, তারাই আইন শৃঙ্খলা টুটি চেপে ধরছে। রাষ্ট্রপতিকে কি বলেছি আপনাদের প্রকাশ্যে বলবো না, কিন্তু সংবিধানের অনেক রাস্তা খোলা আছে। কোন রাস্তার দিকে রাজ্যপাল ইঙ্গিত করছেন? কিন্তু আমরা প্রত্যেকে জানি যে এসআর বোম্বাই মামলার পর রাষ্ট্রপতি শাসন জারির ব্যাপারটা জুডিশিয়াল পারভিউয়ের মধ্যে পড়ে যাচ্ছে। বহুবার সুপ্রিম কোর্টে এই মোদী সরকারও ধাক্কা খেয়েছে। তাহলে বেলতলায় কি আবার কেন্দ্র সেই রাস্তায় হাঁটবে, বেলতলার পথে? আমি জানি না ফিরদৌস কি বলে, আইন কি বলছে, রাজ্যপালের হাতে কি কি প্রকরণ আছে। তিনি যে বলছেন যে সংবিধানে একাধিক রাস্তা খোলা আছে, রাস্তাগুলো কি কি? দেখুন, আপনি অলরেডি বলেই দিয়েছেন যে সুপ্রিম কোর্ট অলরেডি এই যে প্রেসিডেন্সিয়াল রুল এই চালু করার ক্ষেত্রে যে বারবার আগে কোনো কিছু একটা ঘটনা ঘটলো, প্রেসিডেন্সিয়াল রুল এইটা যাতে না হয় সেই জন্য এই এসআর বোম্বাই কেসে প্রখ্যাত কেস ল সেই মামলায় ঠিক করে দিয়েছেন যে এই প্রেসিডেন্সিয়াল রুল করার ক্ষেত্রে সেটা জুডিশিয়াল পারভিউয়ের মধ্যে আসবে। শুধু তাই নয়, এই যে বারবার চালু করা হতো এর ফলে কি হতো বলুন তো, আসলে আক্রান্ত হতো গণতন্ত্র। এই যে ঘটনাটা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করছি না, আমরা সকলেই যেন কোথাও না কোথাও গণতন্ত্রের অ্যান্টিথিসিসকে এস্টাবলিশ করতে চাইছি। কেন এই কথা বলছি? দেখুন, এক পক্ষ কি বলছে, এক পক্ষ বলছে দেখুন ওটা জনরসের ফল। তার কারণ কি? তার কারণ জনগণ খুব রসান্বিত হয়েছিল। আচ্ছা, আমি প্রথম দেখলাম যে কেউ ত্রাণ দিতে গিয়ে জনরসের শিকার হচ্ছেন, ত্রাণ দিতে গিয়ে জনরসের শিকার হয়েছে। দ্বিতীয় প্লিজ আরে ওকে শেষ করতে দিন। একদম আমি জানি আমি স্টুডিওর আকাশ উত্তপ্ত হয়ে গেছে, কিন্তু ফিরদৌস শেষ করুক। তবে একটা আমি বলবো, ত্রাণ দিতে গিয়ে অনেক সময় জনরোষের ব্যাপার নয়, কিন্তু ত্রাণ দিতে গেলে কেন এত দেরিতে এসছেন, কেন এই ত্রাণ যথেষ্ট নয়, এই ধরনের ক্ষোভ হয়। ত্রাণ লুট হয়, ত্রাণ লুট হতে পারে, কিন্তু ত্রাণ লুট হলো বা ধরুন আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে সত্যি সত্যি জনরোষ ঘটেছে, আর জনরোষে সাংসদকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করা এটা কোনো সাধারণ গ্রামের মানুষের জনরোষের ব্যাপারই নয়, হতে পারে না কোনো দলের ক্ষেত্রে। যে জায়গায় আসতে চাইছি সেটা হচ্ছে আসলে দুটো পক্ষই এই ভায়োলেন্সকে লেজিটিমেট করতে চাইছে। এক পক্ষ বলছে এই জনরসের অ্যান্টিথিসিস হচ্ছে এই জনরসের ফলে যেমন আক্রান্ত হলো সাংসদ, সেই সাংসদ আক্রান্ত হওয়ার পরে ত্রিপুরায় আমরা আক্রমণ করলাম ওই পার্টি অফিস, দুটোই নিন্দনীয় এবং সমানভাবে নিন্দনীয়। তার কারণ কি? দেখুন, দুজনই ভায়োলেন্সকে তারা নিজের হাতিয়ার করতে চাইছেন এবং এই ভায়োলেন্সকে হাতিয়ার করে ওরা ভাবছেন গণতান্ত্রিকভাবে ক্ষমতায় টিকে থাকবো। এটা কিন্তু গণতন্ত্রের অ্যান্টিথিসিস। যদি জনরস কোনোভাবে শাসকের বিরুদ্ধে তৈরি হোক বা বিরোধীদের বিরুদ্ধে তৈরি হোক, কোনোটাই কিন্তু গণতন্ত্রের জন্য সুস্থতার লক্ষণ নয়। কারণ গণতন্ত্রে যদি জনরস তৈরি হতে থাকে, আজকে বিরোধীদের বিরুদ্ধে তৈরি হচ্ছে, কালকে কিন্তু শাসকের বিরুদ্ধেও তৈরি হতে পারে। ফলে সেটা যদি তৈরি করতে দেন তাহলে কিন্তু এই কনফ্লিক্টকে ম্যাক্সিমাইজ করা হয়, মিনিমাইজ করা হয় না। গণতন্ত্রে কখনোই এই স্পেস তৈরি করতে দেওয়া উচিত নয় যে জনরস তৈরি হবে। এবার আসি যে বলছেন যে এটা সেলফ ডিফেন্স। আচ্ছা, সেলফ ডিফেন্স কাকে বলে? একজন মানুষ
তিনি যখন আক্রান্ত হবেন সমান ফোর্স প্রয়োগ করে তিনি যাতে আক্রান্ত না হন তার একটা জিনিস বুঝতে একেবারে অপারগ হচ্ছি, যেটা রাজনৈতিক দলের সেলফ ডিফেন্স কিভাবে এইভাবে তৈরি হতে পারে যে উত্তরবঙ্গে আক্রান্ত হলে ত্রিপুরায় তার সেলফ ডিফেন্স তৈরি হবে, এটা কখনোই হতে পারে না। উত্তরবঙ্গের যে মানুষ আক্রান্ত হলো তার সেলফ ডিফেন্স তৈরি হবে ত্রিপুরায়, এটা যদি হতে থাকে তাহলে এই গণতন্ত্রের যে সুস্থতা সেই সুস্থতা নষ্ট হয় এবং অসুস্থতা তৈরি হয়। এই অসুস্থ গণতন্ত্র থেকে সমস্ত রাজনৈতিক দলকে বেরিয়ে আসতে হবে, শুধুমাত্র এই তৃণমূল কংগ্রেস বা বিজেপির বিষয় নয়। এই অসুস্থ গণতন্ত্র থেকে যদি বেরিয়ে আসতে না পারেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে গণতন্ত্র দুর্বল হবে, আর গণতন্ত্র যত দুর্বল হবে তত গণতান্ত্রিক ভাবে যারা বেনিফিশিয়ারি, তিনি এমএলএ হতে পারেন, তিনি এমপি হতে পারেন, তিনি রাজনৈতিক দলের নেতা হতে পারেন, ইভেন তিনি মন্ত্রী হতে পারেন, কারণ গণতন্ত্রের বিগেস্ট বেনিফিশিয়ারি হচ্ছে এই মন্ত্রীরাই। ফলে তারা যদি এই বেনিফিশিয়ারি জায়গা থেকে এইগুলোকে প্রমোট করতে থাকে তারাই সব থেকে বেশি আক্রান্ত হবে। একদম, আমি বিশ্বনাথের কাছে যাবো, তার আগে একটা আমার যোগ করতেই হবে, সেটা হচ্ছে ও বললো দুই পক্ষই তারা স্বতঃস্ফূর্ত জনরোষের তত্ত্ব নিচ্ছে। দুই পক্ষ না, এটা শাসকের কণ্ঠস্বর। গতকাল একটা তালিকা দেখিয়েছিলাম, ফুটেজ দেখিয়েছিলাম আর্কাইভ থেকে, যে বামেরা যখন এই রাজ্য শাসন করত পরের পর ঘটনা হয়েছিল, জনরোষ বলা হয়েছিল। মঙ্গলকোটে ত্রাণ নিয়ে গেছিলেন তৎকালীন কংগ্রেস নেতা মানস ভূঁইয়া, আজকে তৃণমূলের মন্ত্রী। কেন ত্রাণ না, মঙ্গলকোটে তাদের কিছু কংগ্রেস সমর্থকদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তাকে দৌড় করে একাধিক সিপিএম নেতা অন ক্যামেরা, আজও আর্কাইভে আছে, বলেছিলেন জনরোষ। বুদ্ধদেব ভট্টাচার্য অবশ্য তাকে সেই মুহূর্তে শুধু যে পুলিশি সুরক্ষা দেন তা নয়, তার পরবর্তী সময় এই জনরোষের কথা অন্তত পাবলিকলি মুখ্যমন্ত্রী বলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের আজকের বক্তব্য আপনি কনস্টিটিউশনাল পজিশন থেকে দেখছেন, কিন্তু আমি ওনার বক্তব্যটা খুব ভালো করে দুবার শুনেছি। আমার একেবারেই কনস্টিটিউশনাল জায়গা থেকে ওনার বক্তব্য মনে হয়নি, বরঞ্চ পলিটিক্যাল মনে হয়েছে। কি পলিটিক্যাল? রাজ্যপালকে বারবার সাংবাদিকরা প্রশ্ন করছেন যে আপনি তো 24 ঘন্টা সময় দিয়েছিলেন, গ্রেপ্তার হলো। উনি বলছেন যে উনি 24 ঘন্টা সময়টা পাবলিকলি জানিয়ে দিয়েছেন, বলছে না এটা তো মুখ্যমন্ত্রী আর রাজ্যপালের মধ্যে, এটা আমি বলতে পারি না, বাইরে বলতে পারি না। তারপরে আবার প্রশ্ন করেছে, তখন বলছে একটু ওয়েট করুন দেখতে পাবেন। আমি কিন্তু এটা মনে করি রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে একটা বেল আউট, অর্থাৎ আরও পরিষ্কার করে বললে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আনন্দ বোসের মধ্যে একটা সমঝোতার এক্সিট রুট হিসাবে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। সামগ্রিকভাবে যতগুলো লোক যুক্ত ছিল তাদের অ্যারেস্ট না করে দুজনকে অ্যারেস্টের পেছনে এটা দ্বিতীয় আরেকটা বিষয় বলবো যে আজকে খুব ভালো করে মানিক শাহ ত্রিপুরার মুখ্যমন্ত্রী জানতেন যে ত্রিপুরাতে সত্যি বলতে কি যে এখন তৃণমূল কংগ্রেসের সেই প্রভাব যতটুকু ছিল এখন নেই। এই অবস্থায় তৃণমূলের প্রতিনিধিরা যেতেন, গিয়ে খুব বেশি অফিসে গিয়ে সাংবাদিক সম্মেলন করে লোকাল কিছু মিডিয়াতে খবর হতো, চলে আসতেন। উনি কেন এটাকে নাটক করতে দিলেন পরিষ্কার করে? তার কারণটা হলো যে এই যত তৃণমূল কংগ্রেস বাড়বে, লাস্ট নির্বাচনে 17টা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস 5 থেকে 6% ভোট পাওয়ার জন্য বামেরা পরাজিত হয়েছিল। ফলে তৃতীয় পরিসরের রাজনীতির একটা সুযোগ তৈরি করবার জন্য মানিক শাহ সচেতনভাবে আজকে কুণাল ঘোষদের ওই নাটক করতে দিয়েছেন এবং সামগ্রিকভাবে একটা যাতে প্রচার যন্ত্রের মধ্যে থাকা যায় তার জন্য 2.5 ঘন্টা আটকে রেখেছিলেন। না হলে কেন, কোন রাজনৈতিক অঙ্কে? এটা কিন্তু আমি আগেও আপনাকে বলেছি, দুজনের কাছে যাব আমি, তৃণমূল বিজেপির বাইরে আমাকে একটু বলার সুযোগ দিয়েছে, ধন্যবাদ। প্রথম কথা হলো যে শুধু ত্রিপুরায় ভাড়া কাটতে যায় না, গোয়াতেও যায়, মেঘালয়তেও যায়, এটা নতুন কিছু নয়। রাজ্যপাল হার হিম, তো আমার কথা উত্তর দেয় পরে বলবে, আমি শুনে নাও, আরো বাকি আছে, আমি শুনে নাও, পরে বলবে যে রাজ্যপাল তাও হার হিম করা সন্ত্রাস এটা বলেনি। কিন্তু আমার প্রশ্ন হলো এই রাজ্যপাল সন্দেশখালীর সময় থেকে বলতেন পিস রুম, ওটা পিস হাবেন হয়ে গেছে কিনা আমি বলতে পারবো না। এখন ওই যে ইঙ্গিতের কথা বলছিলেন আপনি, যেমন ভাবে জগদীপ ধানকরকে ইঙ্গিত দিতেন, এখন রাজ্যপাল সিবি আনন্দ বোসকে সেই ইঙ্গিত দিচ্ছেন কিনা মুখ্যমন্ত্রী, সেটা আমি ঠিক বলতে পারবো না। আমার কথা হলো যে বিরোধী দল হিসাবে এই নাগরাকাটায় বিজেপি 30,000 ভোটে লাস্ট ইলেকশনে জিতেছে, ওরাই নাকি প্রধান বিরোধী, তারপরেও বলছি পড়ে পড়ে মার খাচ্ছি। কিন্তু প্রথম কথা, জনরোষের তত্ত্ব আমার মনে পড়ছে, আপনি কালকে দেখিয়েছেন, আমার এখনো মনে পড়ছে নানুরের সুতপুর গ্রামের ঘটনা, সিপিএম এর সেই চর্চিত জনরোষের তত্ত্ব, সে কেশপুর চমকাইতল সর্বত্র দেখেছি। আর ত্রাণ নিয়ে রাজনীতি যেটা বলছেন, আমার এখনো মনে হচ্ছে বাংলার কালজয়ী উপন্যাস সিরিজ উত্তরাধিকার কালবেলা কালপুরুষ সমরেশ মজুমদারের লেখা, তাতে উত্তরাধিকারে অনিমেষ যখন তার দাদু শরীচ্ছে করে সাথে ত্রাণ দিতে যাচ্ছে, বাম কর্মীরা ত্রাণ দিতে যাচ্ছে, বেছে বেছে সেই গ্রামে ত্রাণ দেওয়া হচ্ছে যেই গ্রামে কংগ্রেস এক্সিস্ট করে।
কিন্তু আমি বলছি সজল, বিশ্বনাথ চক্রবর্তী মারাত্মক অভিযোগ করেছেন, যেটা মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মধ্যে ওনার একটা সম্ভাবনা মনে হয়েছে যে বেল আউট করেছে। এআই টেকনোলজি ফেল বিশ্বনাথ বাবুর কাছে। এআই টেকনোলজি ফেল। আমি বলছি এআই টেকনোলজিও ফেল আপনার ইন্টেলিজেন্সের কাছে। আপনি যেভাবে ব্যাখ্যা করে দিলেন 2.5 ঘন্টা কিভাবে বসিয়ে রেখেছিল, আরে ওদেরকে পুলিশের গাড়ি করে পাঠানো হয়েছে, আপনি দেখেননি? বুলেট প্রুফ পুলিশের গাড়ি, আপনি ভালো করে দেখুন, এই চ্যানেলেই দেখাচ্ছে। ওরা পিঠে কুলো বেঁধে গেছিল যে আজ ওরা মার খাবে, বলির মাটা হয়ে গেছিল, কিন্তু বলিটা হতে দেয়নি। যতটুকু আমি বলছি, যদি আমি এয়ারপোর্টের এতে মাটিতে বসে পড়ি, কি করার আছে? এয়ারপোর্টের মাটিতে যদি বসে পড়ি, আমি যদি বলি আমার ট্যাক্সি নিচ্ছে না, কি করতে পারেন আপনি? সেই নাটকটাই করেছে। সম্প্রতি রাজ্যপাল আবার ক খ গ ঘ শেখানো শুরু করেছে, রেসপেক্টের গল্প আবার শোনাচ্ছে। কেন বলছি? যে রাজ্যপাল মানে প্রায় তীব্র লড়াই নামলো উপাচার্য নিয়োগের প্রশ্নে, যে সমস্ত উপাচার্য নিয়ে তিনি আজকে সেই উপাচার্য একের পর এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন। কোর্টে বলে দেওয়া হচ্ছে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে এই অ্যাপয়েন্টমেন্ট দ্বিতীয় যেটা, যখন মানে 100 দিনের কাজ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন করছিলেন, শেষ পর্যন্ত রাজ্যপালই তো বেল আউট করে দিয়ে দিল্লিতে চলে গেল। আন্দোলনের যে একটা মিনিমাম লেভেলে যে সম্মানজনক সমাপ্তি ঘটলো আন্দোলনের, সেই আন্দোলনের সম্মানজনক মানে সমাপ্তি কে ঘটিয়েছিল? রাজভবন ঘটিয়েছিল। দিল্লিতে নিয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবিগুলোকে নিয়ে। আমি আসছি, যেহেতু সেটিং এর তত্ত্বে আমি আসবো। বিষয়টা হচ্ছে আজকে যেটা সজলদা বললেন একদম সঠিক বলেছেন, যে এরা ঠিকই করেছিল একটা ডাটা করে। ধরুন আপনি ফ্লাইট থেকে নামছেন, আপনার আগে 3 জন লোক, না কেন আগে 3 জন লোক এখানেই বসে পড়বো, মানে একটা না একটা বাহানা নিয়ে ওদের তো দরকার ছিল অ্যাটেনশন। এই নাটকটাই যে গাড়ি আসেনি, আরে ওরা কোন গাড়িগুলোকে না আটকাতে, গাড়িগুলোকে না ভাঙতে, এটা চরিত্র বাংলা গাড়ি ভেঙে ভাঙা গাড়ি ছবি লাগাও না। আমি কিন্তু একটা কথা বোথ অরূপ চক্রবর্তী এবং বিশ্বনাথ চক্রবর্তী, দুই চক্রবর্তীর সঙ্গে একমত। তার কারণ হচ্ছে, ধরুন এই বাধাটা যদি না দেয়া হতো, তাহলে তো আমি রাজনৈতিক দিক থেকে বলছি, এই পাবলিসিটি, এই প্রতিনিধি দল, এই গোটা দিন একটা তোলপাড়, একাধিক ক্ষেত্রে একাধিক চ্যানেলে লাইভ চলছে, এই জিনিস কি হতো আমি জানি না। কিন্তু এই প্রশ্ন আমার থাকলো, ঠিক যেরকম অরূপদের কাছে আমার প্রশ্ন থাকে যে প্রত্যেক বিরোধী দলের নেতাদের কেন রাজনৈতিক কর্মসূচি আটকানো হয়। তিনি কোর্টে যান, কোর্ট তারপরে অনুমতি দেয়, তারপরে তিনি করেন, মানে আমি বলছি গোটা বিষয়টা তো কয়েক স্তরে বড় হয়ে যায়। সুতরাং বিরোধীকে আটকানোর এই প্রবণতা নিয়ে আমাদের প্রশ্ন থাকবে। কিন্তু এখানে একটা বিচিত্র জিনিস, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে চরম হিতাকাঙ্ক্ষী প্রধানমন্ত্রীর প্রায় মনে হচ্ছে তার ভাষা দেখে ঠিক কী বলেছেন, এবং সতর্ক করে দিয়েছেন কার সম্পর্কে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে। এই প্রতিবেদনটা যদি না দেখাই, তাহলে যারা রাজনীতি বোঝেন তা ভীষণ পাপ দেবেন। আমার এটা দেখাতেই হবে। একদিন ও আপকা বড় মির্জাফর হয়ে যায়গা। একজন প্রধানমন্ত্রী, আরেকজন তার মন্ত্রিসভার নম্বর 2, আর তাদের একজন সম্পর্কে অপরজনকে সতর্ক করছেন বিরোধী দলের প্রধান নেত্রী। তাও আবার ভবিষ্যতে বিশ্বাসঘাতকতার সম্ভাবনা সম্পর্কে আগাম সাবধান করছেন। বুধবার এভাবেই অমিত শাহ সম্পর্কে নরেন্দ্র মোদীকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা উস্কে দিল নতুন জল্পনা, নতুন সমীকরণ। उन्होंने तो एक्टिंग प्राइम मिनिस्टर का मां भी काम करते हैं, बट प्राइम मिनिस्टर नोज एवरीथिंग। आई एम सॉरी टू से वी कैन रिक्वेस्ट द प्राइम मिनिस्टर, डोंट ट्रस्ट अमित शाह ऑलवेज। एक दिन वो आपका बड़ा मिर्जाफर हो जाएगा, पहले से ख्याल कीजिए। मॉर्निंग शो कर दे। এদের অভ্যাসটা অনেক দিন ধরেই। এর আগে বলতো যে অটলজি ভালো, আদবানিজি খারাপ, পরে বলল আদবানিজি খারাপ, মোদিজি ভালো, আরে আবার বলল মোদিজি খারাপ, মোদিজি ভালো, অমিত শাহজি খারাপ। এসব কথাবার্তা ওনাদের সার্টিফিকেটের দরকার নেই। ভয় পেয়েছে, আতঙ্কিত হয়েছে, পায়ে কাঁটা ফুটেছে। নরেন্দ্র মোদী ভালো, অমিত শাহ খারাপ,
মমতা বন্দ্যোপাধ্যায় এই কৌশল বারবার নেন বলে অতীতেও অভিযোগ উঠেছে। কিন্তু তাই বলে অমিত শাহকে মির্জাফর আখ্যা দিয়ে হঠাৎ করে নরেন্দ্র মোদীকে সাবধান করতে গেলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়? বিশেষ কোনো কারণ? জল্পনা রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী বিপদে পড়ুক, বাংলার মুখ্যমন্ত্রী চান না, তাই আগাম সাবধান করছেন এবং এই সাবধান বাণীর মধ্যে তিনি বোঝাতে চাইছেন যে আমি আপনার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী, ফলে আপনি দেখবেন আমার যেন কোনো বিপদ আপদ না ঘটে, তাই আপনার পাশে আমি সবসময় আছি। এটাকে সিম্বায়োটিক রিলেশন বলে, মানে একে অপরের পরিপূরক। রাজনৈতিক কৌশল অনেকটা হিমশৈলের মতো, যতটা উপরে দেখা যায় তার চেয়ে অনেক বেশি নিচে থাকে, যা চোখে পড়ে না। বিধানসভা ভোটের আগে কি এই ধরনের কৌশল আরো বেশি করে দেখা যাবে? সমীরণ পাল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আবার বলছি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্রতিবেদন। আজ প্রকাশ্যে অন ক্যামেরা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে কিন্তু আর একটা সতর্কবার্তা দিয়েছেন, একেবারে স্পষ্ট। কার ব্যাপারে? না, অমিত শাহের ব্যাপারে, যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলছেন কোট আনকোট, অমিত শাহকে নিয়ে সাবধান, সতর্ক থাকুন প্রধানমন্ত্রী। একদিন বড় মির্জাফর হবেন অমিত শাহ, সব বিষয়ে বিশ্বাস করবেন না। অ্যাক্টিং প্রাইম মিনিস্টারের মতো কাজ করছেন অমিত শাহ। আজ একেবারে ক্লাইম্যাক্স ঠিকই, কিন্তু আপনাদের মনে থাকবে এই প্রথম নয়, এর আগে অন্তত 3 বার এই ধরনের ইঙ্গিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি না এটা কি নরেন্দ্র মোদী ভালো অমিত শাহ খারাপ এই ফর্মুলার খেলা, নাকি নরেন্দ্র মোদী সত্যি চরম হিতাকাঙ্ক্ষী মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে প্রধানমন্ত্রীকে সতর্ক করছেন। আমি বলছি যে সিরাজদৌল্লা সুযোগ পাননি সতর্ক হবার, নরেন্দ্র মোদী তাহলে পেলেন। দেখুন, আজকে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় নেত্রী, তার মুখে আমরা শুনলাম ভারতীয় জনতা পার্টির রান্নাঘরে কি রান্না হচ্ছে। আমি বুঝতে পারছি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত তিনি উৎসুক কেন। এটা কিন্তু চতুর্থবার এই ধরনের ইঙ্গিত। বরং আমরা যে রাস্তায় বড় বড় কাটআউট দেখি যুবরাজ নিয়ে, আজকে আমরা দেখলাম ত্রাণ বিলি করছে কারা? ও ওয়েবকুপার সেই টি শার্ট পরে, ওয়েবকুপার যারা সদস্য তারা টি শার্ট পরেছে অভিষেকের সেনা। উনি আগে সেটা ঠিক করুন, নিজের অন্দরে নিজের রান্নাঘরে আগে উকি দিন। ডাল রান্না হচ্ছে না মাংস রান্না হচ্ছে, ডিভাইড অ্যান্ড রুল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি জিজ্ঞাসা করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবে আমি মমতা দিচ্ছি না। এর থেকে বড় উত্তর আর কিছু হতে পারে না, কারণ যারা অভিষেকের সেনা তারা বাই ডিফল্ট মমতা দিচ্ছে। কেন বলছি? মমতা দি যখন বলেছেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বলেছেন, কারণ মানে অমিত শাহ যে ট্র্যাক রেকর্ড। আচ্ছা, এই তথ্যটা ভালো হতো না উনি যদি ফোন করে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত ভাবে বলতেন, উনি দুনিয়ার সংবাদ মাধ্যমের সামনে সতর্ক করেন। আপনি শুনুন, অমিত শাহ একটা অদ্ভুত ট্র্যাক রেকর্ড আছে। অমিত শাহ নিজে একটা পার্লামেন্টে বিল এনেছেন যে 90 দিনের বেশি জেল খাটলে তার সমস্ত পদ চলে যাবে। উনি নিজে সিবিআইয়ের হাতে জেল খেটেছেন এবং দাঙ্গার জন্য। দ্বিতীয় কথা, এই ট্র্যাক রেকর্ডটা ভারতবর্ষে আর কারণ নেই। দ্বিতীয় কথা, মমতা দি বলেছেন সুনির্দিষ্ট ইনপুটের ভিত্তিতে, তাতে বিজেপির গাত্র দেওয়া হওয়া স্বাভাবিক এবং গাত্র দেওয়া হচ্ছে। তার জন্য ওদের অভিষেকের সেনা দিয়ে গাত্র দেওয়া মেটাতে দুটো পয়েন্ট আমি বলবো, অনেকগুলো উদাহরণ দিতে পারতাম। একটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে বেল আউট, কিন্তু মুখ্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন তারপরেই মানে একেবারে মুখ্যমন্ত্রীর ক্রাইসিস হতে পারে উপনির্বাচন না করলে, ওইরকম একটা নোটিফিকেশন করে ইলেকশন কমিশন দ্রুততার সাথে উনার নির্বাচন ঠিক করেছিলেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর সাক্ষাতের পরে মুখ্যমন্ত্রীর উপনির্বাচন হয়েছিল। দুই সেটা হলো যে অল ইন্ডিয়া সিভিল সার্ভিস, মানে জেপি নাড্ডাকে আক্রান্ত হওয়ার পরে অল ইন্ডিয়া সিভিল সার্ভেন্টদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য একটা বিল আনা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে চিঠি পাঠালেন, সেই বিল অমিত শাহর টেবিলেই পড়ে থাকলো। এই দুটো উদাহরণ প্রমাণ করে যে নরেন্দ্র মোদী কতটা হিতৈষী মমতা বন্দ্যোপাধ্যায়। পরম্পরা আছে, যখন বাজপেয়ীজি ক্ষমতায় তখন বাজপেয়ীজি খারাপ বিরোধীদের কাছে, তারপরে যখন তখন বাজপেয়ী ভালো, আবার যখন মোদিজি এলেন তখন হলো আদবানি ভালো, মোদিজি খারাপ। এখন অমিত শাহজি যত লাইটে আসছেন তখন এরা বলছে যে মোদি ভালো, অমিত শাহ খারাপ। অপেক্ষা করুন, মানে ওর কাছে মোদি খারাপ।
সজল যে সমস্ত কথা বলছে, যখনকার কথা বলছে, তখন কিন্তু ওর অবস্থানটা কোথায় ছিল, কোন দলে? মমতা কোথায় ছিল? এটা মমতার অবস্থান কোথায় ছিল? এবার সজল বিজেপি কোথায় ছিল? এবার কি বললো বিজেপি পার্টি মিস্টার কার হয়ে গেছিলাম? যদি রেখে থাকি কার নির্দেশে গেছিলাম? আবার যদি কার নির্দেশে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আমি সায়নদীপের কাছে যাব, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার, আবার বলছি চতুর্থবার এই ইঙ্গিত দিলেন। এর আগে কি বলেছিলেন দ্রুত এক ঝলকে। We can request the Prime Minister, don't trust Amit Shah always. মোদি ভালো, শাহ খারাপ। শাহকে বিশ্বাসের প্রশ্নে মোদিকে বারবার সতর্ক করা। একই পরিবারের দুই সদস্যকে নিয়ে ভিন্ন অবস্থান। গত এক বছরে একাধিকবার মোদিকে এক মাসে সরিয়ে রেখে তারই ছায়ার সঙ্গে অমিত শাহকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারও তার ব্যতিক্রম হয়নি। मीटिंग करके उसको लीडर आके बोलता है बंगाल में हम कয়েক लाख वोट का नाम बांट देंगे। आप कहिए अभी नेचुरल कैलामिटीज, रेनी सीजन, फेस्टिवल, इसमें 15 दिन का अंदर ऐसा या थोड़ा ही होता है, सबको नाम तुलना पड़ेगा। ये क्या सोचता है ये लोग? बीजेपी का पार्टी का कमीशन होगा ना, कमीशन फॉर डेमोक्रेटिक राइट्स, सिविक राइट्स ऑफ द पीपुल होगा। ये पूरा अमित शाह का खेल है। এই প্রথম নয়, এর আগে মুর্শিদাবাদে অশান্তির জন্য অমিত শাহকে দায়ী করে তীব্র আক্রমণের পাশাপাশি তাকে নিয়ন্ত্রণের জন্য কার্যত নরেন্দ্র মোদীকেই পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। চলতি বছর টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে অমিত শাহের ছেলে জয় শাহের প্রসঙ্গ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয় শাহের আইসিসির চেয়ারম্যান হওয়ার প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছিলেন। পরিবারতন্ত্র করেন না অমিত বাবু, আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। তারও আগে নাম না করে অমিত শাহকে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার বলে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। I'm not talking about Prime Minister, but who is now acting Prime Minister. Sorry, may I repeat? Who is acting Prime Minister of this country? অমিত শাহের প্রতি গরম হলে কি তাহলে নরেন্দ্র মোদীর প্রতি নরম মমতা বন্দ্যোপাধ্যায়? এমনটা হলে কেন? দিদি মোদি ভাই ভাই স্পষ্ট, এবং এইটাই কার্যত পরম্পরা, যে পরম্পরায় মমতা ব্যানার্জি চলছেন। বাজপেয়ী ভালো, আদবানি খারাপ, আদবানি ভালো, মোদি খারাপ, মোদি ভালো, অমিত শাহ খারাপ, মির্জাফর। আসলে দিদি মোদি ভাই ভাই। রাজনীতি সম্ভাবনার শিল্প, তাই রাজনীতিবিদরা যা বলেন তার নেপথ্যের কারণ নিয়ে জল্পনা চলবেই। সমীরণ পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যপালকে কটাক্ষ এই মুহূর্তে সব থেকে বড় খবর, এবং কটাক্ষ তৃণমূল কংগ্রেসের তরফে নয়, বামেদের তরফে নয়, কংগ্রেসের তরফে নয়, স্বয়ং শুভেন্দু অধিকারী একান্ত সাক্ষাৎকারে এবিপি আনন্দকে কটাক্ষ করলেন তার বক্তব্যে রাজ্যপালকে। কোট আনকোট বললেন, মুখের কথা আমরা অনেক শুনেছি, ওসব রিপোর্ট দিয়ে লাভ নেই, উই ওয়ান্ট অ্যাকশন। উনি এর আগে অনেকবার বলেছেন আর হবে না, তারপর আবার হামলা হয়েছে, সম্ভবত মুখ্যমন্ত্রীকে মিন করছেন, কি করেছেন, এখন আবার এই সব বলছেন। একদম সরাসরি রাজ্যের রাজ্যপালকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন দেখাবো। আমি এসব রিপোর্টে বিশ্বাস করি না। উই ওয়ান্ট অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন দেখতে চাই। উনি বলেছিলেন হরগোবিন্দ দাস চন্দন দাসেরটাই শেষ ঘটনা, আর ঘটবে না। তারপরে আমার উপর ঘটেছে, তারপরে খগেন মুর্মু শঙ্কর ঘোষের উপর ঘটেছে। বেপরোয়া তৃণমূলকে রুখতে অ্যাকশন চাই, রিপোর্ট টিপোর্ট চাই না। বিজেপি তৃণমূলের কাছে পরে যাব, আগে সায়নদীপ। আমি আগে প্রথমে বলি যে সবকা মালিক এক হ্যায়, দিদি মোদি সেম হ্যায়। আর এর আগের পয়েন্ট আমি একটু বলি যে দেখুন, মোদিকে বলেন যে মোদিকে বলেন অমিত শাহ খারাপ, আবার মোদি বলেন ভাইপো খারাপ। এখন মেরেছো কলসির কানা কা বলে কি প্রেম দেবো না, ওদের মধ্যে বোঝাপড়া আমি বলতে পারবো না। কিন্তু আমি শেষ করে নিই, শুভেন্দু অধিকারী বোঝা যাচ্ছে যে শেষ পর্যন্ত বিজেপিকে ছেড়ে রাজ্যপালের আশ্রয়ে এসছেন। বিজেপিকে দিয়ে এখানে কিছু হবে না। উনি বলছেন, আরে উনি বলছেন যে রাজ্যপাল অ্যাকশন, মানে অ্যাকশন নেওয়া
নেওয়ার ব্যবস্থা হোক। মানে বিজেপি রাজনৈতিক দল হিসাবে তৃণমূলের বিরোধিতা করবার জায়গায় নেই। এখন রাজ্যপাল, রাষ্ট্রপতি, 356 এর শাসন করে মজার কথা সায়নদীপ যেটা বললেন প্রেমের কথা, আমি তো চমৎকার প্রেম দেখলাম, কি সুন্দর। উনি বলছেন যে 355 356 হবে না। আর একটা জিনিস বিরোধী মানে ভারতীয় জনতা পার্টি, কখনো দেখেছেন এদের কোনো মিটিং মিছিলের জন্য আদালতে কি পারমিশন নিতে হয়েছে? কারোর মধ্যে কোনো প্রেম নেই, সবার মধ্যে বিরোধ আছে। শুধু প্রেম হয় ভোটের দিন, গণশক্তির প্রথম পাতা জুড়ে নরেন্দ্র মোদীর বিজ্ঞাপন বেরোয় বিজেপিকে ভোট দিন, একমাত্র প্রেম ওখানেই দেখা। আচ্ছা আমি বলি, মুখ্যমন্ত্রী বললেন না যে সমস্ত এজেন্সি ওনার হাতে দিয়েছেন, অর্থাৎ অমিত শাহকে ইঙ্গিত করে। আমি দুটো কথা বলি, যে সিবিআই এটা হচ্ছে ডিওপিটির আন্ডারে, যে মিনিস্ট্রি হচ্ছে মিনিস্ট্রি অফ পার্সোনাল পেনশন অ্যান্ড পাবলিক গ্রাভেন্সে, সেটা কার হাতে? প্রাইম মিনিস্টারের হাতে। আর একটা হচ্ছে ইডি কার হাতে? মিনিস্ট্রি অফ ফিনান্স, অর্থ দপ্তর, সেটার মিনিস্টারকে নির্মলা সীতারামন। ফলে এই যে সমস্ত এজেন্সির দায়িত্ব প্রধানমন্ত্রী ওনার হাতে দিয়েছে, এটা কিন্তু এখানে একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছেন, তাদের সঙ্গে বিরোধ থাকবে, তাদের মধ্যে বিরোধ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু বর্ষিয়ান সাংসদ দশকের পর দশক সংসদীয় রাজনীতি করছেন, তার লাইনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লাইনের কি বিরোধ আছে আমি জানি না, কিন্তু আজকে যে ভাষায় সৌগত রায় এই নাগরাকাটার ঘটনার তীব্র সমালোচনা করেছেন, সেটা পার্টি লাইনের মধ্যে থাকলো নাকি কিছুটা ছাড়িয়ে গেল? পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এই পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, দেখুন। খুব নিন্দা করছে, খুব খারাপ, খুব দুঃখের ব্যাপার, আমি বলছি তো। এবং খগেন মুর্মু তো রাউডি হিসেবে পরিচিত নয়, সুতরাং খুব খারাপ। দুর্যোগ বিপর্যস্ত নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর রক্তাক্ত হওয়ার ঘটনায় তোলপাড় রাজ্য। এখনও আইসিইউতে ভর্তি তিনি, যদিও মুখ্যমন্ত্রীর দাবি গুরুতর আঘাত নেই। उसको कान पे थोड़ा चोट है, लेकिन उन्होंने डायबिटिक का पेशेंट है, इसी के लिए ऑब्जर्वेशन है। एक केबिन में है, मैंने देख के आया, जिसको आईसीसीयू बोलता है। আর এই আবহেই কার্যত দলের উল্টো পথে হেঁটে বিজেপি সাংসদের ওপর হামলার তীব্র নিন্দা করলেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। কাউকে মারাই অন্যায়, তার উপর তিনি যদি নির্বাচিত জনপ্রতিনিধি হন, তাকে মারা এবং এত সিরিয়াসলি মারা খুব খারাপ, খারাপ বার্তা পৌঁছয়। আমি খুব দুঃখিত এই ঘটনায়। যখন বিজেপি সাংসদকে দেখতে হাসপাতালে গেলেও ঘুরিয়ে বিজেপির জনপ্রতিনিধিদের দিকেও আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। अगर कोई डिजास्टर होता है, साथ साथ में वीआईपी लोगों को 30-40 गाड़ी लेके जाना, कन्वॉय एक नहीं 4-5 को 7-8 को 30-40 गाड़ी का कन्वॉय लेके जाना ठीक है? ठीक होता है? एंड विदाउट इंफॉर्मेशन, विदाउट एनी इंफॉर्मेशन विद द पुलिस। लेकिन कभी लोगों को जब घर चला जाता है, जगह चला जाता है, रास्ता तोड़ जाता है, ब्रिज तोड़ जाता है, घर में खाना पानी कुछ नहीं रहता है, तब लोगों को गुस्सा होता है। এক্ষেত্রেও কিছুটা হলেও উল্টো সুর সৌগত রায়ের গলায়। মূল ব্যাপার হচ্ছে মমতা ব্যানার্জি যখন যাচ্ছেন, সেই সময়ে অনেক গাড়ি নিয়ে ওই প্রভাবিত অঞ্চলে যাওয়াটা আনওয়াইজ হয়েছে। কিন্তু তাও ভুল হয়েছে বলে মার খাবেন এটা কোনো যুক্তি নয়, কিন্তু ভুল হয়েছে। এর আগে তৃণমূলের আরেক বর্ষিয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এই ধরনের হামলার তীব্র নিন্দা করেছিলেন। আমি কাউকে ব্যক্তিগতভাবে কারোর উপর হামলা করা বা আক্রমণ করা, এগুলো রাজনীতিতে যত কম হয় তত মঙ্গল, না হলে সবচাইতে ভালো। আমি এগুলোকে কখনোই সমর্থন করি না, বিরোধী দলের হলেও করি না। বাংলার বিরোধীদের ওপর আক্রমণ নতুন কিছু নয়, কিন্তু মূল প্রশ্ন হলো এই আধিপত্যের রাজনীতির সংস্কৃতি বন্ধ হবে কবে? আদৌ কি কোনো দিন হবে? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।
হ্যাঁ, সমালোচনা, কিন্তু স্কেলটা আলাদা। বর্ষিয়ান সাংসদ সৌগত রায় আবার মুখ খুললেন এবং বললেন কোট আনকোট যে খগেন মুর্মু ভদ্রলোক, খারাপ খারাপ বার্তা পৌঁছয়, আমি খুব দুঃখিত। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গুরুতর কিছু নয়। আবার সৌগত রায় কোট আনকোট বলছেন যে সিরিয়াসলি মারা হয়েছে, খুব খারাপ। একজন সাংসদ রক্তাক্ত হলেন এবং তার কারণ ডায়াবেটিস নয়, তার কারণ কিছু ক্রিমিনালের মার, প্রাণঘাতী হামলা। আমি বলছি সৌগত রায়ের মত কি দলের মত নয়? অরূপ না, সৌগতদা কি বলছেন খগেন মুর্মু ভদ্রলোক, আমি যতটুকু জানি বিজেপি আর ভদ্রলোক বিপরীতার্থক শব্দ, তাই এক্ষেত্রে আমি সৌগতদার সাথে অবশ্যই ডিফার করছি। আমি বিজেপি আর ভদ্রলোক বিপরীতার্থক শব্দ, মানে আমাদের সাংসদ এই মুহূর্তে তুমি কি এই ভদ্রলোক শব্দ মানে প্রধানমন্ত্রী ভদ্রলোক অন্যরা নয় এইটা বোঝাতে চাইছো? কামনা করি। বিজেপি মানে তারা যারা ধর্মের ভিত্তিতে মানুষ খুন করে, বিজেপি আর ভদ্রলোক বিপরীতার্থক শব্দ। বিজেপি মানে তারা যারা ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করে, তাই বিজেপি আর ভদ্রলোক বিপরীতার্থক শব্দ। বিজেপি মানে তারা যারা বলে গুজরাট দাঙ্গার সময় গাড়ির নিচে একটা কুকুরের বাচ্চা চলে এলে খারাপ লাগে, যারা সংখ্যালঘুদের কুকুরের সাথে তুলনা করে, তারা বিপরীতার্থক। আমি বুঝতে পারছি ভোট এসে যাচ্ছে, তার কারণ আমি তো একাধিক শোতে আমি বলছি তৃণমূলের চরম সমালোচককেও এখানে এই প্যানেলে বলতে শুনেছি যে অরূপ চক্রবর্তী ভদ্রলোক তৃণমূলের মতো নয়। আমি আমাদের যিনি বিধায়ক বিধানসভার মুখ্য সচেতক ডক্টর শঙ্কর ঘোষ, তার সঙ্গে এই স্টুডিওতে আসার আগে আমি ফোন করেছিলাম তার শারীরিক অসুস্থতা বা কেমন আছেন জানতে। উনি একদম বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্জলা নির্ভেজাল মিথ্যে বলছিলেন না, উনি বারবার বলছেন 40টা 50টা গাড়ি, ওখানে 5টা থেকে 6টা গাড়ি ছিল। চলতে বলেনি 4টে থেকে 5টা থেকে 6টা গাড়ি ছিল। আমি বলছি সজল তুমি বলবে, তার আগে বৈশ্যানন্দা আমি বলছি যে সত্যি যদি বিজেপি কেউ ভদ্রলোক না হন, তাহলে এই যে বিজেপি থেকে যখন তৃণমূলে যারা হই হই করে চলে আসেন, তো ভদ্রলোক নয় জেনেও তৃণমূল নেয়। কালকের ঘটনাটা সেই উত্তরবঙ্গের ঘটনাটা বলছে কি একটি বিশেষ সম্প্রদায়ের লোকই এটা করেছে, মানে গোটা রাজনীতিটা মানুষকে ভাবতে হচ্ছে, মানুষকে ভাবতে হচ্ছে। নিচে নেমে বলো তৃণমূল আমি ভদ্রলোক, তাহলে বুঝবো আপনাদের ক্ষমতা আছে। তোমাকে এখন এ করিনি, আমি এটা যেটা বলছি সেটা হচ্ছে দেখুন সৌগত রায় অনেকদিন বাদে ঠিকঠাক কথা বললেন। আমার যেটা মনে হচ্ছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন উনি। আমি বলছি এটা হচ্ছে রাজনৈতিক মরণকালের হরিনাম। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় তারা বুঝেছে এবার বানপ্রস্থ ছাড়া আর কোন আরেকটা রাস্তা আছে সেটা নয়। হ্যাঁ, এছাড়া ওই ওদের আর সংসদীয় রাজনীতিতে কি বলছো তুমি? বলছো সক্রিয় রাজনীতিতে ভবিষ্যৎ থাকলে সত্যি কথা বলা যায় না? কি করে বলতো? তোমার দলে যায় না, ওরা প্র্যাকটিস করে, তোমার দলে যায় না, প্র্যাকটিস করে ওরা ভুল করছে। এর প্রধান মুখপাত্রের নাম কুণাল বলে চোর কুণাল। এটা ব্যক্তিগত না, একটু আমার কথা হলো প্রথম কথা যে কেয়াদি ছবি দেখিয়ে যাচ্ছে, কিন্তু নাগরাকাটা সিএমওই ইরফান হোসেন মোল্লা যিনি ওই লাইনে করে চিকিৎসা করতে গেছে সেই ছবি দেখাচ্ছে না। এটা কি এবার আমার কথা হলো সৌগত রায় হঠাৎ ধোয়া তুলসী পাতা কি করে হয়ে গেল আমি জানি না। কয়েকদিন আগে এই সৌগত রায় বলেছিলেন যে বিরোধীদের চামড়া দিয়ে জুতো বানাতে হবে, তিনি এখন ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন। আমি আবারও জানি না ট্রিটমেন্ট কাজ করছে কি অঙ্ক কাজ করছে, যে সেটিং এ মুখ্যমন্ত্রী খগেন মুর্মুকে দেখতে যায়, অথচ বামপন্থী কর্মীরা খুন হয়, মারা যায়, মার খায়, মুখ্যমন্ত্রী বিমানদার
লাইন বলবো, একটু দয়া করে শুনবে। একটা হলো যে সত্যি বিজেপি এত খারাপ যদি হয়, তাহলে 1998 থেকে 2006 সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন অ্যালায়েন্সে ছিল কেন? এখনো দক্ষিণ 24 পরগনা, এখনো দক্ষিণ 24 অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সমর্থিত তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করুন, এখনো দেওয়ালে আছে। তাহলে কেন বিজেপির সাথে আপনি অ্যালায়েন্সে গেছিলেন এত খারাপ জেনেও? দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো যে এন্টার এপিসোডে দেখুন, সবচেয়ে দুর্ভাগ্য যদি হয় তাহলে আমাদের রাজ্যের সংখ্যালঘু মানুষরা, কেন বলছি সংখ্যালঘু মানুষদেরকে দুটো রাজনৈতিক দলই কিন্তু ব্যবহার করছে ভোটের রাজনীতির জন্য। তৃণমূল কংগ্রেস কিন্তু বহু ক্ষেত্রেই তাদেরকে কিন্তু সামনে রেখে বিভিন্ন ধরনের আক্রমণ তাদেরকে রেখে কিন্তু রাজনীতির সামনে আনছে, আর বিজেপি সেই মুখগুলোকে সামনে রেখে মারার ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস তাদেরকে ব্যবহার করছে পলিটিক্যাল টুল হিসেবে, ব্যবহার করছে পলিটিক্যাল টুল হিসেবে। আর তোমরা সেই টুলগুলোকে সামনে হিন্দু মুসলমান রাজনীতি ছিল না, হিন্দু মুসলমানের রাজনীতি ছিল না। এই হিন্দু মুসলমানের রাজনীতি তৃণমূল আর বিজেপি তৃণমূল আর বিজেপি ব্যবহার করছে, পলিটিক্যাল ব্যবহার করছে, আর তোমরা আমি বলছি যে আমি সংখ্যাগুরু নিয়ে রাজনীতি সবাই করতে ধরে নিতে আমি রাজি আছি, কিন্তু যেটা ধরে নিতে রাজি নেই সেটা হচ্ছে যে একটি বিশেষ সম্প্রদায় বলে আমি সাংসদ এবং বিধায়কের একদিনের ঘটনাকে তীব্র সমালোচনা করলাম, আমি তাদের ডিফেম করলাম ইত্যাদি ইত্যাদি। পরের দিন বিজেপির আরেকজন বিধায়ক শারীরিকভাবে নিগ্রহ হলেন, নিগ্রহকারীরা তো সম্পূর্ণ সংখ্যাগুরু সম্প্রদায়ের। না না, ও সেইটাই তো মারাত্মক, যে আমার বক্তব্য এইটাই মারাত্মক, এই প্রবণতাই মারাত্মক। তার কারণ আমি যেই বলছি যে একটি ধর্মের কারণে এরা মেরেছে, সঙ্গে সঙ্গে আমার ক্রাইমটা যেটা বড় বড় করে অরূপ এবং বৈশ্বনাথদা ঘাড় নাড়ছেন, সেটা তো ক্রাইম। আমরা বিশ্বাস করি যে জনপ্রতিনিধি কেন, যে কোনো মানুষকে রক্তাক্ত করা, তাদের গায়ে হাত দেয়া, সেটা ঠিক যতটা খারাপ ক্রাইম, সেটা সংখ্যা লঘু দিক বা সংখ্যা গুরু দিক একই রকম ক্রাইম। সুতরাং কারা দিয়েছে তাতে এই অপরাধের লঘু বা গুরু হয় না, তার কারণ অপরাধটা অপরাধ, এবং সবার দলমত নির্বিশেষে এই ভয়ঙ্কর ঘটনায় আমরা যদি প্রতিবাদ না করতে পারি, এই আগুনের আঁচ প্রত্যেকের বাড়িকে ছুঁয়ে যাবে। তার কারণ হিংসা, বারবার ওই যে বলছিলাম না, লাল রঙের যে তরলটা নিয়ে এত আলোচনা হচ্ছে, তার নাম রক্ত, এবং সেই রক্ত ঝরা কোনো রাজ্যের পক্ষে ইতিবাচক হতে পারে না। আমি এইখান থেকে যে বিপর্যয়ের কথা খানিকক্ষণ আগে সায়নদেব বলল, কেন সেলিব্রেট করছেন, কেক কাটছে, আরে মার খেলো কোথায়? এই যে এতক্ষণ আপনি কাঁদলেন, এরা পাঠিয়ে দিল, আপনি কোথায় কাটছেন? আরে এই তো কি কেক কাটছে, দেখো কেক কাটছে, দেখো ওরা গেল কোথায়? আক্রান্ত কোথায়? আরে আমরা তফসিলি মহিলাকে সম্মান জানিয়ে তার জন্মদিনে শুভেচ্ছা রেখেছে, শুভেচ্ছা বলছি গেল কোথায়? তোমাদের সেই স্পিরিটে আমি বিগ বিগ আমি অন ক্যামেরা সজলকে ধন্যবাদ জানাই। সজল বীরবা হাসদা একজন তপশিলি মহিলা, তার জন্মদিনে শুভেচ্ছা জানালো। ওনার লিডার অফ অপোজিশন বলেছিল আমি জুতার তলায় রাখি। একেবারে আমার শ্রবণ শক্তি সম্পূর্ণ চলে যাওয়ার আগে আমি দ্রুত আমার পরের প্রতিবেদন, যে একাধিক মানুষের কেউ প্রাণ বাঁচিয়েছেন, আবার কেউ প্রাণের সঙ্গে বই খাতা বাঁচিয়েছেন। এই যে বিপর্যয়, ঘর বাড়ি সমস্ত কেড়ে নিয়ে যেটা কাটতে পারিনি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্পিরিট। নিঃসন্দেহে সেই স্পিরিটকে উদযাপন করার জন্য আমার পরের প্রতিবেদন। ছবির থেকেও ছিল সুন্দর, সবুজে ঘেরা শান্ত পরিবেশ ছিল পারফেক্ট ফটো ফ্রেম। সেই মিরিক এখন বিধ্বস্ত, বিপর্যস্ত, থমথমে। পাহাড়ের সঙ্গে যাদের নারীর টান, সেই মানুষগুলোর চোখে জল, কেউ স্বজন হারা, কেউ ভিটে হারা। जो बारिश के समय में ऐसा डर लग रहा था मेरी बेटी और मैं मर नहीं जाए। অনিশ্চিত জীবনে এখন শুধুই টিকে থাকার অসম লড়াই। গ্রামের নাম কচুয়া, জেলা জলপাইগুড়ি।
তিস্তাপাড়ের বাসিন্দা ইংরেজি অনার্সের 2য় বর্ষের ছাত্রী দেবিকা সরকার। অঝোর বৃষ্টির সেই রাতে ভেসে গেছে সবকিছু, কিছুই বাঁচাতে পারবেন না বুঝতে পেরে বই খাতা বুকে নিয়ে দৌড় দিয়েছিলেন। এখানে জল, বিছানার থেকে নামলেই জল, এতটা জল হয়েছে, ঘরে হাঁটু জল, সব জিনিসপত্র বাঁধে নেওয়া হয়েছে, বইটা হ্যাঁ অনেক কিছু ভেসে গিয়েছে, পাইনি ওগুলো। বইগুলো বাঁধে নিয়ে রেখে এসেছি, কারণ জল তো এখানেই মানে এই অবধি জল ছিল, তো ওগুলো আর কি নিয়ে আগেই নেওয়া হয়েছে। বইগুলো শুধু আগে আমি নিয়ে রেখে এসেছিলাম বাঁধে তাঁবু টানানো হয়েছিল, সেখানেই সবাই ছিল রাতে। মিরিকের দারগাঁওয়ের বাসিন্দা সুবর্ণা থাপা, স্বামী কর্মসূত্রে থাকেন দিল্লিতে। শনিবার দুর্যোগের রাতে সুবর্ণা ঘরে ছিলেন 2 মেয়েকে নিয়ে। পাহাড়ের ওপরে গড়ে ওঠা এটাও একটি বাড়ি, কিন্তু বর্তমানে সেটা আর বলা যাবে না। তার কারণ এই ঘরটি এখন ঝুলছে, তার কারণ এর দরজা দিয়ে দেখলেই বোঝা যাবে যে কি অবস্থা। একেবারে বাড়ির যে বা এই ঘরের যে প্রধান যে দরজা, সেই দরজা খুললেই ঘরের যে উঠোন থাকে বা ঘর থেকে বেরিয়ে পা রাখা যাবে না, তার কারণ একেবারে মৃত্যু ফাঁদ বা যেটাকে বলা যায় খাদ। আর এই খাদ তৈরি হয়েছে টানা বৃষ্টি এবং এই যে ধসের ঘটনা ঘটেছে সেখান থেকে। ঘরের ভেতরে খাটের ওপরে রাখা মেয়েদের স্কুল ব্যাগ, মেয়েরা রিলিফ ক্যাম্পে, ঘর আগলে একা মা। मेरी बेटी और मर नहीं गए, इसलिए मैं भाग के चला गया। उसी समय में घर में कोई नहीं, खाली मैं और मेरी बेटी है। हस्बैंड तो बाहर करते हैं ना, काम करने के लिए गया है। মিরিকের যেসব জায়গা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অন্যতম সৌরেনী গ্রাম। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন দুর্যোগে ঘর হারানো এই গ্রামের বাসিন্দা মনোজ থাপা। ব্রেন টিউমারে আক্রান্ত তিনি। রোগ যন্ত্রণার মধ্যেই এবার ঘর হারানোর যন্ত্রণা। मैं तो चाहता हूँ हमें पक्का लैंड और पक्का घर, यही चाहिए, हमें कुछ भी नहीं चाहिए। और अभी जल्दी से जल्दी शिफ्ट होना है हमें यहाँ से। मैं ममता बनर्जी मैम को भी यही बोलूँगा, हमें अभी चाहिए जो चाहिए पक्का लैंड और पक्का घर चाहिए। ভয়াবহ একই ছবি জলপাইগুড়ির নাগরাকাটায়। ত্রাণের জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছেন দুর্গতরা। নদীতে ভাসছে বন্যপ্রাণীর দেহ। মরা জীবজন্তু নদীর জলে ভাসছে, কোথাও চড়ায় আটকে রয়েছে, কোথাও পাথরের খাঁজে বা সেই সমস্ত পশুদের মৃতদেহ পড়ে রয়েছে। ফলে এই রকম একটা পরিস্থিতি, এই পরিস্থিতির পরিবর্তন কতদিনে হয় এখন সেটাই দেখা। তার মধ্যে ধ্বংসস্তূপ হাতড়ে জরুরি জিনিস খুঁজে চলেছেন বাসিন্দারা। নতুন করে শুরু করতে হবে যে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আবির দত্ত, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। দেখুন, সামনেই বিহারে বিধানসভা ভোট, আগামী বছর ভোট পশ্চিমবঙ্গে। জিএসটি সংস্কারের মধ্যে দিয়ে সাধারণ মানুষের মন পাওয়ার চেষ্টা করছে মোদী সরকার। 12 থেকে 18% স্ল্যাব একেবারে পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। আর এই জিএসটি সংস্কারকে উৎসবের সঙ্গে জুড়েছেন প্রধানমন্ত্রী। এইখানেই প্রশ্ন উঠছে যে কেন্দ্রের এই মাস্টার স্ট্রোকে কি বিরোধীদের তোলা ওই ভোট চুরি বা এসআইআর ইস্যু ভোঁতা হয়ে যেতে পারে। দেখুন, ভোটে কে জিতবে আর কে হারবে তার থেকেও সাধারণ মানুষের কাছে অনেক বড় বিষয় হলো মূল্যবৃদ্ধির হাত থেকে রেহাই পাওয়া। তাতেই আমজনতার আসল মজা। আর এ নিয়ে একটু মজা করলাম বলে আবার আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। जो मुझे भी पसंद आया, इस बात को बता रहे हैं। आपको भी संदेश दिखाना चाहता हूँ कि बहुत कम शब्दों में यस, हर हर मोदी, घर घर मोदी। কেস দেবেন না প্লিজ।